আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। তো আজকে হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিল স্টেটমেন্টের 3 নাম্বার ক্লাস। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের ক্লাসে মেনশন করে দাও। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? ওকে, দেখো তো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। এই, কথা কইও না। আচ্ছা, এমডি কাউসার, আয়েশা আক্তার, ফেরদৌস। আচ্ছা আচ্ছা, তো তোমরা জানো আমার পরিবারের কথা এবং আমার কথা। আহ, আমি হয়তোবা তোমাদের সবাইকে বলা হয়নি। তো যাই হোক, আমি তোমাদের সময় নষ্ট করব না। তো আমার ক্লাস বন্ধ থাকার কারণ হচ্ছে আমার ফ্যামিলির লোক বিগত 2-2.5 মাস ধরে খুবই অসুস্থ। প্লাস হচ্ছে আমার ডান চোখের অপারেশন করা হয়েছে। তো আমার পরিবার এবং আমার জন্য সবসময় দোয়া করবা যেন আল্লাহর রহমতে আমরা সুস্থ থাকি। এটা তোমাদের কাছে চাওয়া। আচ্ছা, তো আমরা এই ব্যাংক রিকনসিলাইজেশনের ব্যাপারটা বলেছিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা প্রতি বছর কিন্তু এটাতে 10 মার্কের আসে। আমরা বিগত আরো 2টা ক্লাস করেছিলাম, কিন্তু অনেক সময় আগে, প্রায় আরো 1-1.5 মাস আগে আমাদের লাস্ট ডিসেম্বর 11 তারিখে ক্লাস হয়েছিল। আজকে হচ্ছে জানুয়ারি, মানে 1 মাস আগে ক্লাস হয়েছিল। আচ্ছা, তো এখন এটা আমাদের টেনশন করার কিছু নাই। তো আমরা বিগত 2টা ক্লাসে যেটা আলোচনা করেছিলাম আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি। প্রথম ক্লাসটা ছিল হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর মতো। তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় ক্লাসটা আর হচ্ছে তৃতীয় ক্লাসটা। কারণ দ্বিতীয় ক্লাস আর তৃতীয় ক্লাসে যে ম্যাথগুলো আমি করাবো, এই ধরনের ম্যাথগুলো তোমাদের বিবিএতে আসে। ঠিক আছে? আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলো তোমার বিবিএতে আসে। তো এখন তোমাদের হয়তোবা 1 মাস আগে ক্লাস হওয়ার কারণে হয়তোবা তোমাদের কিছু বিষয় ভুলে গেছো, সেই জন্য আমি আবার শুরু থেকে ক্লাস করব। একদম শুরু থেকে আমি বুঝিয়ে দিব, একটা অঙ্ক করাবো। প্লাস হচ্ছে আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে আজকে তোমাদেরকে আমি জাবেদা শিখাবো। তো তোমাদের পরীক্ষায় যখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তাহলে কিন্তু তোমাদের যে চ্যাপ্টারের প্রথমে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা চাইবো, তারপর হচ্ছে জাবেদা চাইবো। তার মানে তুমি যদি পরিপূর্ণ এই চ্যাপ্টারে 10-এ 10 পেতে চাও, তোমাকে অবশ্যই স্টেটমেন্টটা জানা থাকতে হবে। সেটা হচ্ছে অবশ্যই অবৈজের বা ডাবল জের, যেটাকে বলা হয়, দুই সাইডে আমরা যেটা সমাধান করি সেটা ব্যাংক এবং নগদের একসাথে, এবং তোমাকে জাবেদা শিখে রাখতে হবে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসে আমরা সেই কাজটাই করব। ওকে, তো যারা যারা জয়েন করেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছো, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবা আর হচ্ছে একটু মেনশন করে দাও। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। প্লিজ সবাই একটু ক্লাসটা শেয়ার করে একটু শেয়ার লিখে দাও। অনেকদিন পরে ক্লাসে আসছি, অনেকে হয়তো বা জানে না। এবং তোমরা তোমাদের যে পরিচিত যারা আমাদের ক্লাস করে এবং তোমাদের ক্লাসমেটদের একটু মেনশন করে দাও। আচ্ছা, তো অলরেডি আমাদের 4 মিনিট পার হয়ে গেছে, আমরা আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমাদের ফাইনাল, তোমাদের ফাইনাল এক্সাম হবে হচ্ছে এই বছরের জুলাই মাসে বা জুন মাসে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের ব্যাংক স্টেটমেন্ট যেটা আমাদের বিবিএ তে আসে ডাবল জের, মানে ব্যাংকের স্টেটমেন্টও আমাদের, ব্যাংকের ব্যালেন্সটাকে আমাদের কারেকশন করতে হয়, ক্যাশ ব্যালেন্সেরও কারেকশন করতে হয়। তো আমি দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে এই কথাগুলো বলছি, তারপর আমি একটু বলে দিচ্ছি। শোনো, আমাদের যখন এখানে কিছু ট্রানজেকশন দেওয়া থাকে, কারণ আমাদের নগদান বইয়ে যে পরিমাণ টাকা আমাদের ব্যাংকে আছে, আমাদের নগদান বইয়ে যে মানে রেফারেন্সটা দিচ্ছে, যে ধরো তোমার ব্যবসায়ের যে একটা নগদান বই, সেই নগদান বইয়ে লেখা আছে তোমার ব্যাংকে এত টাকা আছে, কিন্তু ব্যাংকার বলতেছে তোমার ব্যাংকে এত টাকা নেই, মানে ডিফারেন্স একটা ব্যালেন্স। ঠিক আছে?
তো এখন দুইজনকে একসাথে আনা হবে, দুইজনকে একসাথে এনে যার যার ভুলটাকে সংশোধন করে দিতে হবে। এবং কিছু কিছু ঘটনা বা লেনদেন আছে যেগুলা হয়তো বা ব্যাংক এন্ট্রি করে নাই, হয়তো নগদ এন্ট্রি করে নাই, তখন তারা তাদের নিজেরটা এন্ট্রি করে নেবে। আচ্ছা, তো এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে দুইটা ব্যালেন্স যে দেওয়া থাকবে, নগদের একটা ব্যালেন্স দেওয়া থাকবে, ব্যাংকের একটা ব্যালেন্স দেওয়া থাকবে। এই ব্যালেন্সটাকে সংশোধন করে একই ব্যালেন্সে নিয়ে আসার জন্য প্রথমে তোমাকে এমন কাজ করতে হবে, যদি নগদান বই কোনো জিনিস ভুল করে, ঠিক আছে, সেটাকে তার নিজেরই সঠিক করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? সঠিক করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার বুঝতে হবে যদি সে ভুল করে। 2 নাম্বার হচ্ছে, ধরো সে ভুল করে নাই, কাজটা সঠিক করছে, সঠিক করছে, এই কাজটা বাকিটা কে করবে? ব্যাংক করবে, তার মানে ব্যাংক করে ফেলবে। ঠিক আছে, সেম আবার একই রকম, ধরো ব্যাংকে কোনো ভুল করছে, 1 নাম্বার ভুল, মানে 1 নাম্বার নিয়ম, ধরো ব্যাংকে কোনো ভুল করছে, সে নিজে এটা তার এখানে প্লাস মাইনাস করে সঠিক করতে হবে, তার মানে তার ব্যালেন্সের সাথে প্লাস মাইনাস করে কি করতে হবে? সঠিক করতে হবে। নগদে ভুল করলে নগদের ব্যালেন্সের সাথে প্লাস মাইনাস করে সঠিক করতে হবে। কিন্তু ধরো ব্যাংক এমন একটা কাজ করছে যেটা ভুল না, যেটা ভুল না, সে সঠিক কাজই করছে, তার কোনো ভুল হয়নি, তাহলে এই কাজটা কে করবে? নগদের বইয়ে প্লাস মাইনাস হবে। তার মানে নগদের ভুলটা নগদে নিজে সংশোধন করবে, এবং নগদ যদি সঠিক করে বাকি কাজটা ব্যাংক করবে। ব্যাংকের কাজটা, ব্যাংকে যদি কোনো ভুল করে থাকে তাহলে ব্যাংক নিজেই সঠিক করবে, মানে ব্যাংকের এখানে প্লাস মাইনাস করবে। আর যদি ব্যাংকের কাজটা সঠিক করে থাকে তাহলে এই কাজটা বাকিটা নগদে করতে হবে। ঠিক আছে, তো প্রথমে তোমাকে এই লেনদেনগুলো থেকে সিলেকশন করতে হবে যে আসলে আমাদের যে লেনদেনটা ব্যাংক পাশে আসবে নাকি নগদ পাশে যাবে। তো ওই সিলেকশনটা করার জন্য তুমি এই থিওরিটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমি সহজ করে সুন্দর করে আবারও বুঝাবো আজকে, খেয়াল রাখিও। আচ্ছা, এই পর্যন্ত যারা বুঝছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত যারা বুঝতে পেরেছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। তোমরা একটু ক্লিয়ার লিখে দিলে আমি সামনে আগাবো। এ পর্যন্ত যারা বুঝতে পেরেছো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ওয়ালাইকুম আসসালাম। নেট প্রবলেম থাকতেই পারে, এক এক এলাকায় এক ধরনের নেট থাকে, আর নর্মালি শীতে একটু নেট প্রবলেম থাকে আবহাওয়া ওয়েদারের কারণে। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো, এবং এই কথাগুলো কিন্তু আমি 2 নাম্বার ক্লাসে বলেছি। ঠিক আছে, 2 নাম্বার ক্লাসে আমি বলেছি যে এই প্রবলেমগুলো থাকবে। তাহলে আমরা ক্যাশের যে ব্যালেন্স, মানে ক্যাশ বই অনুসারে যে ব্যালেন্সটা থাকবে, সেই ব্যালেন্সের সাথে যদি ক্যাশ বই কোনো ভুল করে থাকে সেটা আমরা ক্যাশ বইয়ে প্লাস মাইনাস করব। কিন্তু ক্যাশ বইয়ে ভুল করে নাই, কাজটা সে সঠিক করেছে, সেটা আমরা ব্যাংক বইয়ে কি করবো? প্লাস মাইনাস করবো। সেম ব্যাংক বই অনুসারে যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সের সাথে সে যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা আমরা কি ব্যাংক বইয়ের সাথে প্লাস মাইনাস করবো। কিন্তু ব্যাংকে কাজটা সঠিক করছে কিন্তু কখনো ভুল করে না, তাহলে ওই কাজটা আবার নগদান বইয়ে কি করতে হবে? প্লাস মাইনাস করতে হবে। এই হচ্ছে বিষয়, আমি আরেকবার বুঝাই দিছি, এবং আমি এখন অঙ্ক করাবো, অঙ্ক করার সাথে সাথে আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিব। ওকে, তো চলো আমরা আজকে বড় একটা অঙ্ক আনছি যেন তোমাদের সাথে একটু বেশি করে আলোচনা করতে পারি। এবং এই অঙ্কে কিন্তু দেখো লেখা আছে দ্য জার্নাল এন্ট্রিজ টু দ্য রেকটিফাই দ্য ক্যাশ বুক ব্যালেন্স। এখানে আমাদের জার্নালও করতে বলছে। এখন এই যে জার্নালও করতে হবে, তার মানে প্রথমে দেখো লেখা আছে এ ব্যাংক রিকনসাইল স্টেটমেন্ট ইউজিং দ্য ফ্রম বুথ ক্যাশ বুক এন্ড ব্যাংক স্টেটমেন্ট। তার মানে বুথ মানে অবুঝের সংশোধন করতে হবে, তোমাকে একই সাথে নগদের বই সংশোধন করতে হবে, ব্যাংকেরটা সংশোধন করতে হবে। করার পরে বুথ কার্টের ব্যালেন্স লিখতে হবে, তারপরে জার্নাল দ্য এন্ট্রিজ দ্য রেকটিফাই দ্য জার্নাল। তার মানে এখানে তোমার নগদান বই যে ভুলগুলো আছে সেগুলো জাবাদা দিতে হবে। এখন আগে আমি ব্যালেন্সটা করে নি, তারপর আমি জাবেদার কথাটা বলতেছি। জাবেদাটা কিন্তু অনেক মানে জটিল, মানে জাবেদা সহজ কিন্তু জাবেদা বোঝাটা জটিল, যে তুমি কোন এন্ট্রি জাবেদা করবা কোন এন্ট্রি জাবেদাটা করবা না। ঠিক আছে, এই জন্য আমি তোমাকে আগে ব্যাংক স্টেটমেন্টটা করাই, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা ইনশাল্লাহ 1 ঘন্টা লাগলে 1 ঘন্টায় আমরা এটা সম্পূর্ণভাবে বুঝবো, না বোঝা পর্যন্ত আমরা সামনে যাব না। ঠিক আছে, সবাই সাথে থাকবা, না বোঝা পর্যন্ত আমরা সামনে যাব না। ওকে, তো এখান থেকে লেখা আছে the the cash in the bank account in the ledger of Dhaka Traders। আমাদের কোম্পানির নামটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এখানে অনেক সময় কিছু কোম্পানির নাম দিবে, তখন তোমার কোম্পানির নামটা খেয়াল রাখতে হবে। আমরা যে অঙ্ক করতেছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি ঢাকা ট্রেডার্স লিমিটেড।
এট 31 ডিসেম্বর 2022। তার মানে 2022 সালের ডিসেম্বর মাসের এই জিনিসটা ঘটনাটা ঘটছে। ওকে, এখন এখানে বলতেছে ইন্ডিকেটেড এ ব্যালেন্স অফ টাকা। ঠিক আছে, তার মানে এখানে তুমি বুঝবা কিভাবে যে এটা কিসের ব্যালেন্স। দেখো এখানে কিন্তু লেখা আছে দ্য ক্যাশ ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ব্যাংক অ্যাকাউন্টে কি পরিমাণ ক্যাশ আছে ইন দ্য লেজার অফ ট্রেডার্স, মানে এই ঢাকা ট্রেডার্স এর লেজারে, মানে ঢাকা ট্রেডার্স এর নগদান বইয়ে তাদের ব্যাংকে কত টাকা আছে সেটা বলা আছে এখানে। কত? 4,86,006 টাকা। তার মানে নগদান বই অনুসারে আমাদের ব্যাংকে এত টাকা আছে, মানে আমাদের রেফারেন্স অনুযায়ী। দ্য ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিকেট দ্য ব্যালেন্স অফ কত? 6,40,748 টাকা। তো ব্যাংকে বলতেছে না আপনাদের অ্যাকাউন্টে তো এত টাকা আছে। ঠিক আছে, এখন কত হলো? বেশি থাকা অথবা কম থাকা। আমি বেশি থাকলে ব্যাংকে আমার বেশি থাকলে খুশি হয়ে যাব, কম থাকলে বেজার হয়ে যাবো, এরকম কিন্তু না। এরকম কিন্তু আমাদের ব্যবসার মধ্যে না। ব্যবসা হচ্ছে কি অ্যাকুরেট হতে হবে, বেশি টাকা দরকার নেই, কম টাকার দরকার নেই। তাহলে আমি যে ব্যাংকে টাকা রাখলাম, আমি বলতেছি আছে আমার 4,86,000, ওরা বলতেছে 6,40,000 সামথিং। তাহলে এখানে দুইটা ব্যালেন্স কেন গরমিল হবে? গরমিল হওয়ার তো কোনো কথাই না। আমার হিসাব মতে ব্যাংকে যা আছে ব্যাংকে তাই থাকবে। যাই হোক, এখানে গরমিল হয়েছে, গরমিল হওয়ার কারণগুলো তারা এখানে উল্লেখ করছে। হ্যাঁ, গরমিল হতে পারে, আমরা বিগত ক্লাসগুলোতে বলেছিলাম। এজ এ সেম ডেট মানে কি একই দিনে, ধরো 31 ডিসেম্বর আমরা এটা হিসাব করলাম। এখন বলছে এ কম্পারিজন অফ দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ বুক ডিসক্লোজ দ্য ফলোইং রিকনসিলিং আইটেমস। তো এখানে কেন আমাদের ভুল হয়েছে বা কেন আমাদের এখানে দুইটা জিনিস মিলে নাই, সেই ইরর গুলা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন এই ইরর গুলা এখানে দেওয়া আছে, ইরর গুলাকে আমরা সংশোধন করলে আমাদের এখানে নগদান বইয়ের সাথে আমরা আমাদের ভুলগুলা সংশোধন কাজ টাজ করে, এবং এটার সাথে আমরা কাজ টাজ করলে দেখবা ওদের যে ব্যালেন্স আসবে আমাদেরও সেম ব্যালেন্স আসবে। ওকে, তা লেনদেনের পর এখানে বলা আছে ব্যাংক স্টেটমেন্ট এবং ঝামেলা। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে এটা হচ্ছে আমাদের ক্যাশ ব্যালেন্স আর এটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স, আমরা প্রথমে একটা গড় বানাবো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে যে গড়টা বানিয়ে দিয়েছিলাম সেটা দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে এই পাশে ছিল, একটা ওই পাশে ছিল। আর আজকে আমি যে গড়টা বানাবো সেটা হচ্ছে আরেকটা সিস্টেম। তুমি চাইলে এই নিয়মে করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি প্রথমে লিখবে অ্যাকাউন্ট টাইটেল, তারপরে টাকা দিবা। টাকা দেওয়ার পরে তুমি প্রথমে লিখবে হচ্ছে কি ব্যালেন্স এস পার ব্যাংক স্টেটমেন্ট। তুমি কিন্তু চাইলে এখানে নগদ এস পার লিখতে পারো। ব্যালেন্স এস পার ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স হচ্ছে কত? 6,40,000। তুমি যদি বলো যে না স্যার আমি নগদটা এখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা। এরপরে কি বলা আছে? 6,40,000, এখানে আছে 4,86,000 নগদের মধ্যে। এরপর এখান থেকে লেখা আছে কি ব্যালেন্স এস পার ক্যাশ বুক। ব্যালেন্স এস পার ক্যাশ বুক অনুসারে কত আছে এটা। তাহলে আমরা দুইটা ব্যালেন্স যে ছিল আমরা দুইটা ব্যালেন্স প্রথমে লিখবো। তো প্রথমে ব্যাংক লিখবা, এরপরে নগদ লিখবো, অথবা প্রথমে নগদ পরে ব্যাংক, এটা তোমার ইচ্ছা। আর যেহেতু আমরা একটা বক্সে করব, আমরা কিন্তু জানি যে ব্যাংকের স্টেটমেন্টের সাথে কিছু টাকা, কিছু লেনদেন যোগ হবে, কিছু লেনদেন বিয়োগ হবে। ঠিক আছে, এবং ক্যাশের সাথে কিছু লেনদেন যোগ হবে, কিছু লেনদেন বিয়োগ হবে। সেই হিসাব মতে আমরা আইডিয়া করে আমরা এখানে এড গ্যাপ রেখে লেস লিখবো। অথবা তোমাদের যদি এটা রিক্সি মনে হয়, তোমরা গত ক্লাসে আমরা দুই পাশে করেছিলাম, এক পাশে ছিল ব্যাংক, এক পাশে ছিল ক্যাশ, ওইভাবে তোমরা করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যেন সবভাবে তোমাদের ডিসিপ্লিন তোমরা ঠিক রাখতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো। আচ্ছা, এখন আমরা ব্যালেন্সটা লিখলাম। এখন ব্যালেন্স লেখার পরে আমাদের এড এবং বিয়োগটা হচ্ছে আমাদের মেইন। তাহলে আমরা ধরো এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, এটা ব্যালেন্স লিখলাম, এখানে আমাদের ক্যাশ ব্যালেন্সটা লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ, এটা হচ্ছে ব্যাংক। ওকে, তাহলে আমরা দুইটা ব্যালেন্স লিখছি, ঝামেলা শেষ। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করব। তো এই পর্যন্ত তোমরা সবাই আবার একটু অল ক্লিয়ার লিখে দাও। আমি এখন ট্রানজাকশন গুলো পড়বো আর বুঝাবো, বেশি সময় লাগবে না, আশা করি 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা আবার জাবেদা করব। আমি একটু কমেন্ট দেখতেছি, আমার স্টুডেন্টদের কথা অনেকটাই আমি ভুলেও গেছি, মনে নাই। তোমরা একটু কমেন্ট করো দেখি কে কে আমার স্টুডেন্ট ছিলা, আছো, থাকবা। তো আচ্ছা, দুই পাশে যদি ভালো হয় বুঝতে দুই পাশে করিও। তোমার এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে তুমি আগে তোমাকে ইন্ডিকেট করতে হবে যে এই লেনদেনটা, প্রথম কথা হচ্ছে এই লেনদেনগুলা, যেমন ধরো এই সাপোজ এই লেনদেনটা, এটা কোন পাশে যাবে, এটা কি আগে ব্যাংক পাশে কাজ হবে না নগদ পাশে কাজ হবে, এটা তোমাকে প্রথমে ইন্ডিকেট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে
এটা যদি নগদ পাশে যায়, নগদ কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এটা কিন্তু একবার ইজি। এখানে কিন্তু আমি কোনো সূত্র মুখস্থ করাচ্ছি না, আমি জাস্ট একদম বেসিক থেকে জিনিসটা বুঝাচ্ছি আসলে কিভাবে হচ্ছে। তাহলে সবাই কিন্তু অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখা যাবে। ওকে, সাবরিনা রোজা আলহামদুলিল্লাহ বোন আগের থেকে অনেকটাই ভালো। তাহলে আমাদের কাজ শেষ। আমরা ট্রানজেকশন গুলো করি। এখানে 8টা ট্রানজেকশন আমাদের করতে 10-15 মিনিট সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কি লেখছে। আমি উদাহরণের জন্য এই পাশটা রাখছি, আমি এই পাশে তোমাদেরকে একটু লেখে বুঝাবো। ঠিক আছে, হ্যাঁ, একটু লেখে আমি বুঝাবো এই পাশটা। তোকে কি লেখছে বলছে, 1 নাম্বার, চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড, টাকা এত। বলতেছে চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড মানে আমরা চেক ইস্যু করেছি। ইস্যু মানে আগে তোমাকে বুঝতে হবে, ধরো কোন একটা ব্যক্তি আমার কাছে টাকা পায়, তো সে আমার কাছে আসছে, আমি তাকে এটা ধরো একটা চেক আসছে, আমি চেকে সাইন করে বলে দিছি আপনি যদি আমার কাছে টাকা পান, নেন আপনি টাকা, চেক নিয়ে যান, টাকা আমার ব্যাংক থেকে উঠায় নিয়ে। তো এটাকে বলতে বলা হয় ইস্যুকৃত চেক। এখন সে লোকে কি করছে, এই চেকটা নিয়ে গেছে, নিয়ে খেয়ে বাসায় গিয়ে ঘুমায় রয়েছে, অথবা আমাদের যে তারিখে যখন আমরা ব্যাংকে স্টেটমেন্ট দেখছি ওই তারিখের মধ্যে সে এটা করেন। আসেন এরকম যে আমি টাকা দিছি, চেক দিছি, সে বাসায় আছে উড়ানি মনে এক সময় সে কি করলো, এটাকে চেকটা থেকে আমি সাইন করে লিখে দিছি, সে কি করছে ব্যাংক থেকে টাকাটা উঠায় নেয় না। এটাকে মূলত বলা হয় কি জানো নি, যে ইস্যুকৃত চেক। এটা কি বলা হয়, ইস্যুকৃত চেক। ঠিক আছে, অথবা উইথড্র বলতে পারো, মানে উত্তোলনের জন্য চেক। তাহলে এই চেকটা আমি ঠিকই তাকে ইস্যু করেছি, কিন্তু সে কি করে নাই, বাট নট প্রেজেন্টেড মানে কি বুঝো তো, ব্যাংকে উপস্থাপন করে নাই, মানে সে চেকটা নিয়ে ব্যাংকে যায় নাই। আচ্ছা, এখন তুমি বলো তো, আমি যে চেকটা ইস্যু করে দিলাম, সাইন করে দিলাম, আমি যে ইস্যু করে দিলাম, সাইন করে দিলাম, আমি কি কোনো ভুল করছি? আমি কিন্তু কোনো ভুল করি নাই। এখন কথা হচ্ছে এই লেনদেনটা কোথায় যাবে, নগদ পাশে যাবে না ব্যাংক পাশে যাবে? তো ধরো আমি চেকটা তাকে সাইন করে দিয়ে দিছি, তাকে যে আমি সাইন করে চেকটা দিয়ে দিছি, আমার প্রতিষ্ঠান যা করার আমি করছি, আমি কি কোনো ভুল করছি? আমি কিন্তু কোনো ভুল করি নাই। তার মানে আমার কাজটা সঠিক হয়েছে। তাহলে এই কাজটা এখন কে করবে, ব্যাংক করবে। কে করবে, ব্যাংক। আচ্ছা, তো বুঝতে পারলাম যে এই কাজটা ব্যাংক পাশে যাবে। এখন ব্যাংক পাশে পাশে কি এটা যোগ হবে নাকি বিয়োগ হবে? এখন তুমি চিন্তা করে দেখো, যদি এই টাকাটা ব্যাংক পাশে যায়, ব্যাংক পাশে যদি যায়, তাহলে ব্যাংকের থেকে যদি সে টাকাটা উঠায় নেওয়া যায়, তাহলে কি হবে, অবশ্যই কি হবে, বিয়োগ হবে। এই জন্য তোমাকে চিন্তা করতে হবে, তুমি তো ইস্যু করে দিয়ে দিছো, তোমার কোনো ভুল নাই। এখন যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা কি করবে, সে টাকাটা উঠায় ব্যাংক থেকে নিয়ে যাবে, তার মানে ব্যাংকের পাশে যাবে, ব্যাংক থেকে মাইনাস হবে। এই জন্য তুমি দেখো এই ব্যাংক স্টেটমেন্টে আইসা দেখো লেখা আছে এই যে লেস, মাইনাস হবে লেস, আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক মানে কি, বকেয়া চেক। কি চেক, বকেয়া চেক। আচ্ছা, বকেয়া চেক কাকে বলে? যে চেকটা আমরা কি ইস্যু করে দেই, কিন্তু এই চেকটা সে এখনো ব্যাংক থেকে টাকা উঠায় নেয় না, এই চেকটাকে বলা হয় বকেয়া চেক। ঠিক আছে, তুমি তাহলে এখানে কি লিখবা, আউটস্ট্যান্ডিং চেক। হ্যাঁ, এস নাম্বার তুমি 1 নাম্বার দিতে পারো, তারপরে কি হবে, ব্যাংক থেকে বিয়োগ হবে। তাহলে তুমি এখানে ব্যাংক পাশে আইসা লেস লেখা দিয়ে এখানে টাকা সরাসরি বসাই দিচ্ছি। ওকে, সবাই একটু আই নাম্বার বা 1 নাম্বার ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 1 নাম্বার ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 1 নাম্বার ক্লিয়ার লিখে দাও। আমি কিন্তু অসুস্থ, খুব সহজ করে বুঝতে হবে। হ্যাঁ, সবাই একটু 1 নম্বর ক্লিয়ার লিখে দাও। স্বপ্নের ক্যানভাস, ওহি, নিপা আক্তার, কাউসার, রিয়া, হাসি, খুব আমার সব এবার স্টুডেন্টরা ক্লাস করতেছে, আয়েশা, ফেরদৌস, তারপর সে মাইশা খান। ওকে ওকে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তাহলে এইভাবেই তোমাকে এই প্রত্যেকটা ট্রানজেকশন করতে হবে। কি করতে হবে, প্রত্যেকটা ট্রানজেকশন কি এইভাবেই তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা 1 নম্বরটা শেষ। আচ্ছা, তো 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বর, এ ডিপোজিট অফ কত, তোমার ধরো 89,017 টাকা অন 31শে ডিসেম্বর ডিড নট অ্যাপিয়ার অন ব্যাংক স্টেটমেন্ট অফ ডিসেম্বর। মানে এ ডিপোজিট অফ, আমি 89,000 টাকা, 89,000 সামথিং টাকার একটা চেক
ডিপোজিট করেছি ব্যাংকে, হ্যাঁ, ডিসেম্বর 31 তারিখে, ডিড নট অ্যাপিয়ার অন ব্যাংক স্টেটমেন্ট অফ ডিসেম্বর। তারা সেটা কি করে নাই, অ্যাপিয়ার করে নাই। অ্যাপিয়ার মানে হচ্ছে তারা সেটা এখনো আদায় করে নাই বা এটা তারা লিখে নাই। তারা কি করে না, লিখে নাই, এখনো তারা তাদের ব্যাংকে স্টেটমেন্টে লিখে নাই। আমি যে টাকা একটা চেক দিয়ে আসছি, একটা চেক দিয়ে আসা মানে কি আমি বুঝাই, একটা চেক দিয়ে আসা মানে হচ্ছে, আমি তোমাদের একটু বোঝাই, এটা হচ্ছে আমার ব্যাংক, আমি এই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, একটা চেক আমি দিয়ে আসছি যে দেখেন আমাকে, হ্যাঁ, এই তোমাদের মধ্যে কে জানি না মাইশা, মাইশা কথা বলি, আমি মাইশার কাছে 1,000, ধরো সাপোজ 10,000 টাকা পাই, তো সে আমাকে চেক দিচ্ছে, হ্যাঁ, এই চেকটা আমি আপনার কাছে জমা দিয়ে গেলাম, তার অ্যাকাউন্ট থেকে নিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিবেন। এটাকে বলা হয় ডিপোজিটেড চেক। ডিপোজিটেড চেক মানে কি, কোন এক ব্যক্তি আমার চেক দিছে, তার কাছে আমি টাকা পাই, এই চেকটা আমি ব্যাংকে জমা দিয়ে আসছি যে আমার অ্যাকাউন্টে এটা যোগ করে দিবেন। কিন্তু সে কি করলো দেখো, সে করছে কি দেখো, ডিড নট অ্যাপিয়ার অন দ্য ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকারে কি করছে জানো নি, এটা তাদের স্টেটমেন্টে অ্যাপিয়ার করে না, মানে লিখিয়ে নেয়, ঠিক আছে, আচ্ছা, মানে অ্যাডই করে নাই বা কাজ করে নাই। এখন বলো তো এই ভুলটা কি আমার? আমার না, ভুলটা কিন্তু ব্যাংকের। আচ্ছা, এখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ভুলটা ব্যাংকে করেছি। কোন পাশে যাবে? ব্যাংক পাশে যাবে। এখন ব্যাংক পাশে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এখন খেয়াল করো, সে, আমি যে চেকটা দিয়ে আসছি, সে যদি আমার টাকাটা আদায় করে ফেলে, তার পরবর্তী কাজটা কি, সে টাকাটা আদায় করবে। তো সে যদি টাকাটা আদায় করে, তাহলে আমার অবশ্যই কি, আমার ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংক বাড়বে, সেজন্য আমার ব্যাংক কি হবে, প্লাস হবে, ঠিক আছে। এই জন্য আমি এখন ব্যাংক পাশে প্লাস করব। দেখো লেখা আছে ডিপোজিটেড ইন ট্রানজিট, প্লাস কত দেখো, এত টাকা। এখন লেসের ক্ষেত্রে একটা ছিল থেকে সরাসরি চলে গেছে, আর প্লাসের ক্ষেত্রে বেশি আছে দিকে এখানে কাজ করতে হয়েছে। তোমরা চাইলে ব্যালেন্স অ্যাকাউন্ট দুইটা দিয়ে কাজ করতে পারো, এটা এদিকে করতে পারো, যাই হোক সমস্যা নেই, ঘর যেভাবে ইচ্ছা। তো যে চেকটা ধরো আমি ব্যাংকে জমা দিয়ে আসছি, আমার অ্যাকাউন্টে যোগ করার কথা, এখন তারা করে নাই, এটাকে মূলত বলা হয় কি জানো না, ডিপোজিট ইন ট্রানজিট, মানে ট্রানজিটে জমা, মানে এখনো জমা হয়নি, জমা হবে। ওকে, তাহলে সবাই 2 নম্বরটা একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 2 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। ওকে, আজকে কি ব্যাংক স্টেটমেন্টটা কঠিন লাগতেছে নাকি সহজ? দেখো, আমি তোমাদের গত যে ক্লাসটা নিছি বা ব্যাংক স্টেটমেন্টের যে ক্লাসগুলো নিছি, প্রত্যেকটা ক্লাস আমি পেরেশানিতে নিছি। বিশ্বাস করো, আমি কেন বলবো, বিশ্বাস করার কিছু নাই, যা বলি সত্যি বলি, বিশ্বাস করে কোনো না করলে এটা তোমার, মানে বিশ্বাস করে এই কথা কাউকে কখনো বলবা না, কথা বলবা সত্যি, আবার বিশ্বাস করে এটা বলার কি আছে, তার ব্যাপার। ওকে, 2.5 মাস ধরে আমার বাসায় আমার ছেলে মেয়ে একাধিকবার হসপিটাল ভর্তি করা হয়েছে, শুধু ছেলেকে না, মেয়েকেও, মেয়েকে 2বার হসপিটাল ভর্তি করা হয়েছে, ছেলেকে 1বার ভর্তি করা হয়েছে, আবার আজকে পর্যন্ত নিয়ে গেছে। আমার নিজের অপারেশন হয়েছে, বুঝই তো, মানে তোমাদেরকে আমি এই জন্য ক্লাস নিই না, কারণ আমি যদি ফ্রি মেন্টালি ভাবে ক্লাস না নিতে পারি, তাহলে তো তোমরা আউটপুটটা ভালো পাইবা না, মানে বুঝতে সমস্যা হবে, সেই জন্য ক্লাসগুলো আমি বন্ধ রেখেছি। প্লাস আমি ক্লাস নেওয়ার উপযুক্ত ছিল না আমার, এই জন্য ক্লাস বন্ধ ছিল। ওকে, আচ্ছা, তাহলে এটা আমার ঝামেলা শেষ। ওকে, এরপর দেখো, এ চেক ফর 20,000 টাকা, ড্রন। ড্রন মানে হচ্ছে ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে যাবে, এরকম একটা চেক। আচ্ছা, এ চেক ফর 20,000 টাকা ড্রন বাই ঢাকা ওয়্যারহাউস লিমিটেড। এখানে একটা চেক 20,000 টাকা ড্রন বাই ঢাকা ওয়্যারহাউস, মানে মূলত হচ্ছে ঢাকা ওয়্যারহাউস লিমিটেড থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই নেবো 20,000, বুঝছো? ড্রোন মানে কি, টাকা উঠাই নিয়ে যাবো, ধরো আমি তোমাকে চেক দিচ্ছি, তুমি উঠাই নিয়ে যাবে, এটাকে বোঝানো হয়েছে। তো এই চেক ফর 20,000 টাকা ড্রন বাই ঢাকা ওয়্যারহাউস লিমিটেড। তো ঢাকা ওয়্যারহাউস লিমিটেড থেকে একটা 20,000 টাকার চেক উঠায় নেওয়ার জন্য তারা ইস্যু করছে, বা তাদের ব্যাপারে। কিন্তু কি হয়েছে দেখো, হ্যাড বিন রংলি চার্জ বাই দা অ্যাকাউন্ট অফ ঢাকা ট্রেডার্স, মানে যেহেতু নামটা একই রকম, একটা ঢাকা ওয়্যারহাউস, একটা হচ্ছে ঢাকা ট্রেডার্স, মানে মূল কথা হচ্ছে অন্য একটা ব্যাংক, এটা কিন্তু আমার ব্যাংক, আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, আর এটা ধরো তাদের অ্যাকাউন্ট, মানে আমি জাস্ট দুইটা ব্যাংক দিয়ে অ্যাকাউন্ট বুঝালাম। এখন ঢাকা ওয়্যার হাউসে একটা চেক ড্রোন করছে, তাদের থেকে মাইনাস করার কথা, কিন্তু ব্যাংকে ভুলবশত আমাদের থেকে কি করছে, মাইনাস করে দিচ্ছে। তাহলে তারা যে কাজটা ভুল করছে, তাদেরই সংশোধন করতে হবে, তাহলে অবশ্যই তারা সংশোধন করবে। এখন ব্যাংক যদি মাইনাস করে, সংশোধন করার জন্য তাদের কি করতে হবে, প্লাস করতে হবে, এতটুকুই। যেহেতু ভুলটা ব্যাংক করছে, ঠিকটাও ব্যাংকে করবে, এখানে আমার কোনো ভুল নাই।
এই জন্য 3 নম্বরটা ব্যাংক পাশে যাবে এবং এটা প্লাস না মাইনাস হবে সেটা খেয়াল করো। এখানে ড্রন বাই মানে কি টাকা উঠায় নিয়ে গেছে, টাকা উঠায় নিয়ে মানে কি ব্যাংক মাইনাস করা হয়েছে। তাহলে তাদের টাকা উঠায় গেছে, আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হয়েছে কেন? সেই জন্য তারা আবার আমার অ্যাকাউন্টে কি করে দেবে? প্লাস করে দেবে। এই জন্য দেখো ব্যাংক স্টেটমেন্টে আমাদের প্লাস পাশে আসছে রং চার্জ বাই দ্য ব্যাংক, মানে রং চার্জ মানে কি ভুলবশত চার্জ করা হয়েছে। কত টাকা? 20,000 টাকা। আশা করি তোমরা 3 পর্যন্ত কোনোই সমস্যা নাই, একদম ক্লিয়ার। সবাই একটু লেখো 3 ক্লিয়ার। সবাই একটু 3 ক্লিয়ার লিখে দাও। সবাই 3 ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু 3 ক্লিয়ার লিখে দাও। দেখতে পাচ্ছি তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা সহজ করে বুঝতে পারতেছো। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার চলে যাব। দেখো কি লিখছে, দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর ঢাকা ট্রেডার্স। তো ব্যাংকে ঢাকা ট্রেডার্স এর জন্য ব্যাংক হ্যাড কালেক্টেড, ব্যাংক কালেক্ট করেছে ফর ঢাকা ট্রেডার্স টাকা 51,000 অন অ্যাকাউন্টস অফ নোট রিসিভেবল। মানে নোট রিসিভেবল, তুমি তো নোট রিসিভেবল ভালো করে জানো, কারোর কাছে আমরা নোটের বাবদ টাকা পাই। তো নোট রিসিভেবল বাবদ ব্যাংকে টাকা কালেক্ট করছে ঢাকা ট্রেডার্স, মানে আমাদের হয়ে সে আমাদের অ্যাকাউন্টে 51,000 টাকা কালেক্ট করছে, ঠিক আছে? নোট রিসিভেবল বাবদ সেন্ড ফর কালেকশন। দ্য ফেস ভ্যালু অফ দ্য নোট ওয়াজ কত? 50,000 টাকা। তার মানে আমরা কোনো একটা ব্যক্তির কাছে ব্যাংক, আমরা কোনো একটা ব্যক্তির কাছে নোট রিসিভেবল বাবদ কত পাই? 50,000 টাকা পাইতাম ফেস ভ্যালু। এখন সেটা তারা আমাদের কত আদায় করছে? 51,000 টাকা আদায় করছে। তার মানে 50,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু মানে নোটের ভ্যালু, আর 1,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম যে আমাদের পক্ষ হয়ে ব্যাংক কি করছে? 51,000 টাকা আদায় করে আমাদের অ্যাকাউন্টে তারা যোগ করে দিচ্ছে। তাহলে তারা যদি অ্যাকাউন্টে সেগুলো টাকা আদায় করে তাদের ব্যাংক যদি যোগ করে, সেটা তো তারা কোনো ভুল করে নাই, তারা সঠিক কাজ করছে। তাহলে এখন এই কাজটা বাকিটা কি করতে হবে? আমাদের করতে হবে। এখন আমি শুনলাম যে মাইশার কাছ থেকে 51,000 টাকা ব্যাংকে আদায় করে কি করছে? তোমার যোগ করে রাখছে। এখন আমি শুনলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার 51,000 টাকা ব্যাংকে বাড়ছে, আমি বাসায় এসে আমার নগদ আনবো 51,000 টাকা বাড়াই দিতে। তার মানে তারা কাজটা সঠিক হয়েছে, ভুল করে নেই। এখন আমি জানতে পারছি যে তারা একটা কাজ হয়েছে, আমার নগদ আনবে এন্ট্রি করতে হবে। তাহলে ব্যাংক যেহেতু বাড়ছে, আমার এখানে এসে নগদ আনবে আমাদের কি করতে হবে? বাড়াই দিতে হবে, নাহলে ব্যালেন্স মিলবো না। তখন তুমি এই ক্যাশ বুকে আইসা বাসায় এসে কি করবা? যোগ করে দিবা। এই যোগ পাশে এসে দেখো লেখা আছে কালেকশন প্রসিড অফ নোট কত? 50,000 টাকা হচ্ছে তোমার প্রিন্সিপাল মানে আসল, আর ইন্টারেস্ট হচ্ছে কত? 1,000 টাকা। টোটাল কত? 51,000 টাকা। এই 51,000 টাকা আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু 4 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। সবাই তো 4 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। সবাই 4 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তাহলে আমি 5 পড়তে থাকি, তোমরা 4 ক্লিয়ার লিখে দাও, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, 5 হচ্ছে, দেখো, ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর 2022 অ্যামাউন্টেড টু কত? 675 ডেবিটেড অন দ্য স্টেটমেন্ট। শোনো, তোমাদের যদি মোবাইলে SMS আসে, আমি জানি না, তোমাদের অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে, আবার অনেকের অ্যাকাউন্ট নাও থাকতে পারে। ব্যাংকে যখন তুমি অনেক কিছু করবা, ডেবিট কার্ড অথবা বিভিন্ন ট্রানজেকশন করবা, সেক্ষেত্রে তারা একটা সার্ভিস চার্জ কাটবে। তো ব্যাংকে যদি সার্ভিস চার্জ কাটে, তোমার ব্যাংকের যে অ্যামাউন্ট আছে সেখান থেকে তারা মাইনাস করে দিবে। মাইনাস করে দিবে। এখন তুমি যে 675 টাকা সার্ভিস চার্জ কাটছে, সেটা তোমার ব্যাংক থেকে মাইনাস করে দিচ্ছে। তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন মাইনাস হবে, এটাকে বলা হয় ডেবিটেড বলা হয়। কি বলা হয়? ডেবিটেড। কেন ডেবিটেড? কারণ হচ্ছে তোমার যে জমানো টাকা আছে সেটা তাদের জন্য দায়, সেটা তাদের জন্য কি দায়। এখন তোমার টাকা যদি কমে, তাদের দায় কমবে, দায় কমলে কি হবে? ডেবিটেড হবে। ঠিক আছে, এইভাবে।
আচ্ছা, তো এখানে আমাদের সার্ভিস চার্জ বাবদ ব্যাংক থেকে 675 টাকা কাটছে, আমি এটা এখন জানতে পারলাম। তো এখন এই যে সার্ভিস চার্জ বাবদ যে ব্যাংক স্টেটমেন্টে কাটা হয়েছে, তারা তো কোনো ভুল করে নাই, তাদের সার্ভিস আমরা নিয়েছি, সেই জন্য তারা চার্জ কেটে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। এমন তো না যে আপনি এই 1 মাস লেনদেন করছেন, আপনার 675 টাকা সার্ভিস চার্জ হয়েছে, ঘরের মধ্যে কলিং বিল দিয়ে বলবো যে শহীদুল স্যার আপনি তো 1 মাস লেনদেন করছেন, 675 টাকা চার্জ কাটছে ব্যাংকের, টাকাটা একটু দিবেন। এরকম আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি, আমার ব্যাংকে যেহেতু ব্যালেন্স আছে সেখান থেকে তারা কেটে নেবে। এখন তারা তাদের কেটে নিছে, তারা এটা সঠিক কাজ করছে। তো আমি এখন শুনতে পারলাম আমার বাকি কাজটা কি নগদান বই হবে। তো তারা কেটে নিছে, আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। এখন আমি শুনতে পারছি আমাকেও নগদ থেকে কি করতে হবে, টাকাটা কমিয়ে দিতে হবে। দেখো এখানে আসে নগদের লেস, দেখো লেখা আছে সার্ভিস চার্জ 675 টাকা। আশা করি তোমরা 6 নম্বরটাও বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা 6 নম্বরটা বুঝতে পেরেছো। তাহলে 6 নম্বর না 5 নম্বর আমি জানি না, হ্যাঁ 5 নম্বর ক্লিয়ার, শেষ। এরপর হচ্ছে তোমাদের 6 নম্বর। তো 6 নম্বরটা হচ্ছে বলছে দেখো, ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক 10,000 টাকা। ইন্টারেস্ট ক্রেডিটেড মানে কি, মানে হচ্ছে ডেবিটেড মানে কিন্তু মাইনাস বলছিলাম, আর ক্রেডিটেড মানে কি প্লাস। মানে আমি যে ব্যাংকে টাকা জমায় রাখছি সে টাকার উপর একটা ইন্টারেস্ট আসছে, তো সেটা তো অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে। কত টাকা যোগ হয়েছে, 10,000 টাকা। তো যেহেতু আমার 10,000 টাকা ব্যাংকে বাড়ছে, তাদের জন্য দায় বাড়ছে, সেই জন্য এটাকে বলা হয় ক্রেডিটেড। কি বলা হয়, ক্রেডিট বলা হয়। বা এগুলো হচ্ছে একদম জেনুইন বেসিক, এখানে কোনো মিথ্যা কথা নাই, কোনো কিছু নাই। তোমার বুঝতে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব অ্যাকাউন্টিং সেটাই শিখাচ্ছে, পিওর অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো আমি জানতে পারলাম যে আমার 10,000 টাকা বাবদ ব্যাংকের একটা ইন্টারেস্ট আসা যোগ হয়েছে। তো আমি শুনলাম তাদের তো আর কোনো ভুল নাই, তারা ইন্টারেস্ট আসছে, তারা যোগ করে দিছে। এখন আমার কাজটা করতে হবে। তো আমি জানছি যে আমার ক্রেডিটে যেহেতু আমার ব্যাংক 10,000 টাকা বাড়ছে, আমিও শুনছি, শুনে আসে আমারও কি করতে হবে, আমার নগদান বইয়ের সাথে কি 10,000 টাকা বাড়াই দিতে হবে। তাহলে দেখো লেখা আছে ইন্টারেস্ট ক্রেডিটেড, এই যে দেখো 10,000 টাকা আমরা বাড়াই দিচ্ছি। ঠিক আছে, অথবা তুমি কিন্তু চাইলে এই টাকাগুলোকে এখানে যোগ করে নিতে পারো। আচ্ছা, তো আমাদের 6 নম্বরটা কিন্তু ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এর পরবর্তী আমাদের হচ্ছে কত, 7 নম্বর। 7 নম্বরটা খেয়াল করো, এই কাস্টমার চেক ফর 900 হ্যাড বিন ইন্টার্স এস 90 টাকা বাই দ্য ডিপোজিটর। ঠিক আছে, ডিপোজিটর মানে কি, মানে আমাদেরকে বোঝানো হয়, আমরা যে ব্যাংকে টাকা জমা দিই আমাদের ডিপোজিটর বলা হয়। ঠিক আছে, মানে জমাকারী বা জমাদানকারী বা জামানতকারী। আচ্ছা, তো এই কাস্টমার চেক কত, 900। একটা কাস্টমার একটা চেক দিছে, কি দিছে, চেক কত, 900। তার মানে কাস্টমারের চেক কি, কাস্টমার মানে কি, যারা আমার কাছে পণ্য কিনে তাদের কাস্টমার বলা হয়। তাহলে তারা তাদের কাছে আমি কি টাকা পাই, তো তারা যদি চেক দেয় আমার ব্যাংকে কিন্তু বাড়বে। তাহলে সে কি করলো, কাস্টমার একটা চেক দিচ্ছে 900 টাকা, 900 টাকা দেওয়া মানে কি আমার ব্যাংক 900 টাকা বাড়ছে। কত বাড়ছে, 900 টাকা। হ্যাড বিন এন্টার্স, এটা এন্ট্রি করা হয়েছে 90 টাকা বাই ডিপোজিটর। এটা কিন্তু ব্যাংক ভুল করে না, বাই ডিপোজিটর মানে কি, আমানতকারী, বুঝছো, বা যারা ডিপোজিট টাকাটা জমায় তারা, মানে আমার অ্যাসিস্ট্যান্ট ভুল করছে। তাহলে খেয়াল করে দেখো, কাস্টমারের থেকে ব্যাংকে 900 টাকা আদায় করে 900 টাকা ব্যাংকে প্লাস করছে, সেই জায়গায় আমি মাত্র 90 টাকা লিখছি, 90 টাকা প্লাস করছি। তাহলে ভুলটা কিন্তু আমি করছি। তাহলে আমি 900 টাকা প্লাস করার কথা, কিন্তু আমি প্লাস করছি কত, 90 টাকা। আমি কত কম টাকা প্লাস করছি, আমি 810 টাকা কম প্লাস করছি। এই জন্য আমাকে 810 টাকা কি করতে হবে, প্লাস করে দিতে হবে। তাহলে এটা আমার কার কাজ, নগদান বইয়ের কাজ। দেখো নগদান বইয়ে 810 টাকা প্লাস করছি, দেখো লেখা আছে ইরোর ইন রেকর্ডিং কাস্টমার চেক, মানে কাস্টমারের চেক ভুল করে, ভুলবশত কি করে যে রেকর্ডিং করা হয়েছে বা রেকর্ড করা হয়েছে 900 টাকার জায়গায় 90 টাকা করা হয়েছে। তাহলে কত টাকা অন্তত পক্ষে কম লেখা হয়েছে, 810 টাকা। 810 টাকা এসে আমাদের কি নগদান বইয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কেন প্লাস হবে, কারণ কাস্টমারের টাকা দিয়েছে, টাকা বাড়ার কথা 900, বাড়াইছি মাত্র 90 টাকা, তাহলে বাকি আর 850 টাকা বাড়াইতে হবে, এইভাবে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের ঝামেলা শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট একটা এন্ট্রি আছে, সেটা আমরা খেয়াল করি। লাস্ট, এ চেক ইস্যু, যে আবার ইস্যু, মানে চেক ইস্যু মানে কি, আমি চেকটা ইস্যু করেছি, মানে চেক সাইন করে দিয়ে দিয়েছি 992, হ্যাড বিন ইন্টার্ড ইন দ্য ক্যাশ বুক কত, 329 টাকা, মানে আগে পর হয়ে গেছে, সরি
392 টাকার জায়গা কত হয়েছে? 329 টাকা। মানে আমি চেক লিখে দিছি, আমি চেক সাইন করে দিছি হচ্ছে 329 টাকা। সরি, দেখালে একটু দাঁড়াও। হ্যাঁ, আমি চেক লিখেছি 392 টাকা। মানে আমি 392 টাকার চেক লিখা দিছি। তার মানে আমার ব্যাংক থেকে কিন্তু সে টাকা উঠায় নিয়ে গেছে, 392 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার কিন্তু আমার নগদান বইয়ে 392 টাকা মাইনাস করার কথা ছিল, কিন্তু আমি মাইনাস করছি কত? মাইনাস করছি কত? 329 টাকা। দেখো, আমার মাইনাস করার কথা ছিল 392 টাকা, সে জায়গায় আমি মাইনাস করছি কত? 329 টাকা। তার মানে আমি কম মাইনাস করছি। কি করছি? কম মাইনাস করছি। এখন বাকি টাকাটাও কি মাইনাস করে দিতে হবে। তাহলে 392 মাইনাস 329, তাহলে 63 টাকা। তাহলে আমি যে 63 টাকা কম মাইনাস করলাম, এটা আমাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমি এখন 63 টাকা নগদান বইতে কি করে দিব? মাইনাস করে দিব। ঠিক আছে, এই যে মাইনাস করে দিলাম, এই হচ্ছে হিসাব। তখন তুমি ব্যাংক স্টেটমেন্টের সাথে প্লাস গুলো যোগ করবা, মাইনাস গুলো বিয়োগ করবা, যে একটা স্টেটমেন্ট আসবে, এটাকে বলা হয় কারেন্ট ব্যালেন্স। তারপরে নগদান বইয়ের সাথে অ্যাড গুলাকে যোগ করবা এবং লেস গুলাকে বিয়োগ করবা, এখানে একটা আসবে কি কারেন্ট ব্যালেন্স। দেখো, দুইটা স্টেটমেন্ট মিলছে। এখানেও কত? এখন ব্যাংক অনুসারে বলতেছে যে আপনার আছে 5,47,078 টাকা, নগদ স্টেটমেন্ট বলতেছে কত? আপনার আছে কত? 5,47,078 টাকা। তার মানে আমাদের আর কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তোমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই পর্যন্ত হয়তো অনেক সুন্দর করে বুঝতে পেরেছি। ঠিক আছে, তো ওকে। আচ্ছা, এখন আমরা এই ক্লাসটা কি করলাম? সহজ করে বুঝতে পারলাম। আচ্ছা, তো সাবিহা বলতেছে এটা আবার বোঝানোর জন্য। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন। আমরা যদি এখন প্রায় 36 মিনিট হয়ে গেছে ক্লাসটা, হ্যাঁ, আজকে কি জাবেদা শিখাবো নাকি পরের ক্লাসে শিখাবো সেটা একটু বলো, তাহলে আমি আবার এটা একটু শিখাই দিই। আর জাবেদা গুলো শেখানোর জন্য হয়তো বা একটু তাড়াহুড়া হয়ে যাবে না হলে। আচ্ছা, তো খেয়াল করো, আমি এটা আবার একটু বোঝাচ্ছি। এ চেক ইস্যু ফর 392 টাকা। ধরো আমি একটা চেক ইস্যু করেছি, কত? 392 টাকা। আচ্ছা, আমি যদি 392 টাকা ইস্যু করি, তাহলে আমার নগদ থেকে মাইনাস করা উচিত ছিল কত? 392 টাকা মাইনাস করা উচিত ছিল, কারণ আমি ইস্যু করছি, তারা টাকা উঠে নিয়ে যাবে, এখানে 392 টাকা মাইনাস হবে। চেক ইস্যু করার মানে কি? আমি একটা চেক লিখে দিছি, নেন 392 টাকা আপনি পান, নিয়ে যান। ইস্যু করছি, সে ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে গেছে, আমারও 392 টাকা মাইনাস করতে হবে। কিন্তু আমি মাইনাস করছি কত? ভুলে আমি আগে পরে করে ফেলছি, 329 টাকা মাইনাস করছি। এটা আমার ছিল কি? ভুল। এটা কি? ভুল। আমার মাইনাস করার কথা এটা, কিন্তু মাইনাস করছি এটা। তাহলে তুমি একটা বিষয় ভুল করো, তোমার যে জায়গায় মাইনাস করার কথা ছিল 392, সেই জায়গায় তুমি মাইনাস করছো কত? 329। তাহলে তুমি অবশ্যই একটা অ্যামাউন্ট কম মাইনাস করছো। অ্যামাউন্টটা কত? 63 টাকা। যেহেতু তুমি 63 টাকা কম মাইনাস করছো, সেই জন্য এখানে আবার নতুন করে 63 টাকা তোমাকে মাইনাস করতে হবে। আর যদি এরকমটা হইতো, ধরো তোমার 400 টাকা মাইনাস করার কথা, কিন্তু তুমি মাইনাস করে ফেলছো 600 টাকা, তাহলে তুমি 200 টাকা বেশি মাইনাস করছো, সেই জন্য তোমাকে 200 টাকা প্লাস করতে হবে। এই হচ্ছে বিষয়টা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, ওকে। তাহলে সবাই পরে ক্লাসে বলছো, আসলে আমার অলরেডি টেম্পারেচারটা একটু বেড়ে গেছে। আমি কিন্তু আরো আগে কিন্তু ক্লাস নিতে যাবো, তোমরা জানো না। আমার পিছে ক্লাস ছিল 3rd ইয়ারে, হ্যাঁ, আবার 2nd ইয়ারও কিন্তু ক্লাস আছে। তো তাহলে পরে ক্লাসে নিব। এখন আমি তোমাদের একটা কাজ দিই, তোমরা এই ডাবল জের বিষয়টা, যে অ্যাকাউন্ট, যে আমি যে আজকে যে অঙ্কগুলো করাইছি বা বিগত ক্লাসে যে অঙ্কটা করাইছিলাম, বিশেষ করে ক্লাস 2 আর হচ্ছে ক্লাস 3, ঠিক আছে, দুইটা ক্লাস, ক্লাস 2 আর হচ্ছে কি ক্লাস, আজকে হচ্ছে ক্লাস 3, এই দুইটা ক্লাসে যে অঙ্কগুলো করাইছি, এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আসবে, প্লাস জাবেদা আসবে। তো জাবেদা আমরা পরবর্তী ক্লাসে যেহেতু আলোচনা করার কথা বলতেছি, হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসে শুরুতে জাবেদা আলোচনা করব, এবং আরো যে তোমাদের অন্য কোনো সমস্যা থাকে সেগুলো আমরা সলভ করে দেবো। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি তোমাদের দেখাই, তোমাদের এখানে সি পার্টে অল সি পার্ট, হ্যাঁ, অল সি পার্ট। তো এই সি পার্টে তোমাদের যে এনইউতে যে প্রশ্নগুলো আছে, মানে 10 মার্কে যে প্রশ্নগুলো আসে, সবগুলা এরকমই আসে। তো সবগুলা প্রশ্ন তুমি জাস্ট
4-5টা খাতায় করো অথবা মুখে করো। এখানে বেশি অঙ্ক হবে না, হয়তোবা 15 থেকে 18টা অঙ্ক হবে। এবং এই 15 থেকে 18টা অঙ্কের মধ্যে আমি অলরেডি তোমাদের গত ক্লাসে একটা করাইছি, আজকে একটা করাইছি, আরো 2-3টা হোমওয়ার্ক ছিল, তাহলে 5টা শেষ। ধরো তোমার 15টা অঙ্ক দেখতে হবে, তো তুমি 15টা অঙ্ক পুরোপুরি দেখো এবং খাতায় করো, বুঝো, যে অঙ্কটা সমস্যা আছে সেটা তুমি আমাকে বলো, আমি পরবর্তী ক্লাসে সলভ করে দিব এবং তোমাদের কি করব, আলাদা করে দেব। এবং লাস্ট আমি আরেকটা কথা বলে দিই, এখানে তুমি খেয়াল করে দেখো, নগদ টাকা আর হচ্ছে ব্যাংক আর হচ্ছে 2টা টাকা কিন্তু মিলছে, কি মিলছে। অনেক সময় দেখবা তুমি সঠিকভাবে করার পরেও মিলবে না, তো সঠিকভাবে করার পরে যদি না মিলে, যে পাশে টাকা কম আসবে সেই পাশে সাসপেন্স লিখে দিবা, সাসপেন্স লিখে টাকাটা লিখে মিলাই দিবা। এবারের ফার্স্ট ইয়ার পরীক্ষা এরকমটা হয়েছে, ঠিক আছে, এবং আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে। তার মানে এই বুথ কারেন্সি এবং ব্যালেন্স মেথডে অনেক সময় তারা এটা ইচ্ছা করে করে যে তুমি 2টা ব্যালেন্স মিলবে না, তো টেনশন করার কিছু নাই। তুমি যদি সঠিকভাবে করার পরও দেখতেছো মিলতেছে না, তো যে পাশে টাকা কম সে পাশে সাসপেন্স বা অনিশ্চিত লিখে ওই বাকি টাকাটা প্লাস করে দিবা। ওকে, তো ভালো থাকো সবাই। ওকে, তাহলে তোমরা ভালো থাকো সবাই। আমি তোমাদের যে কথাটা বলছি, তোমরা এনিউর যে অঙ্কগুলো আছে একটু একটু দেখো, অঙ্কগুলো করো, ঠিক আছে, বাসায় বসো, পড়তে থাকো, পড়া আবারও শুরু করো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে যাবতা করব, প্লাস হচ্ছে তোমাদের টুটিটাটি কিছু সমস্যা সমাধান করে দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আজকে 3 নম্বর ক্লাস। তোমরা যদি চাও আমি এই চ্যাপ্টারে আরো 2টা ক্লাস নেব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই চ্যাপ্টারে 10-এ 10 পেতে হবে। ওকে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।